তারেক রহমানের তথ্য পলিসি স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে প্রবেশে বাধা দিয়ে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। ঠিক কি বার্তা দিতে দিল্লি এয়ারপোর্টে এমন একটি ঘটনা বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটানো হলো, সেটা নিয়ে চারদিকেই আলোচনা চলছে। ভারত কি প্রকৃতপক্ষেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো নাই এবং ভালো করার তাদের কোনো ইচ্ছা নাই, এই বার্তাটা দিতে চায় সরাসরি বাংলাদেশের তারেক রহমান সরকারকে, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিকে দিল্লি এয়ারপোর্টে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি করে এ ধরনের ঘটনার কথা ভারত বাংলাদেশে সম্ভবত কেউ স্মরণও করতে পারছেন না, যে বাংলাদেশের মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিকে দিল্লিতে ভারতে ঢুকতে না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র জার্নালিস্ট এবং ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দুর সাবেক ডেপুটি এডিটর প্রতিম রঞ্জন বোস। প্রতিম রঞ্জন বোস, আপনাকে স্বাগত জানাই। প্রতিম রঞ্জন বোস, আপনার কাছে আমার এটাই প্রশ্ন যে এই বার্তাটাকে তো আসলে আমাদের অনেক পত্রিকা লিখছে বাংলাদেশে রহস্যজনক কারণে, বা কি কারণে ঘটলো সেটা বুঝতে হবে। আমার কাছে তো মনে হচ্ছে যে দিল্লি একটা সরাসরি বার্তা দিতে চাইছে। আপনার কি মনে হচ্ছে এমন ঘটনা কি করে ঘটতে পারলো বাংলাদেশের একজন মন্ত্রীর সঙ্গে? না, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের একজন মন্ত্রীর সঙ্গে কি করে ঘটতে পারলো যদি এইভাবে দেখা হয়, তাহলে দেখতে হবে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এলে বাংলাদেশ সেটাকে ট্রানজিট হিসেবে ডেজিগনেট করে কেন? ভারত কি ম্যাকাও না মালদ্বীপ? তো সুতরাং এটা ওইভাবে দেখলে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের পেছনে ক্ষমতায় আসার আগের থেকেই ইন্ডিয়ার ভিজিবল সাপোর্ট ছিল, সবাই দেখতে পেয়েছে সেটা। এবং তারপরে প্রধানমন্ত্রী মোদী নিজে ফোন করে তাকে তারেক রহমানকে ভারতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো তো 4 মাস বাদে এখনো হয়নি, এবং আরো অনেক কিছু। এবং যেহেতু ওই পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের পর ইন্ডিয়া যে অফিসিয়াল যে নোটটা ইস্যু করলো, প্রেস রিলিজটা, সেটা পড়লেই বোঝা যায় ইন্ডিয়া কোনো কমিটার করলো না। তার মানে একটা ভাগ হয়ে গেল। এবং ওটা তো অত্যন্ত খারাপ ছিল। ওটা তো বাংলাদেশের দিক থেকে পরিষ্কার করে বলা যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া, কাইন্ড অফ, অর ইন্ডিয়া আর বাংলাদেশ সমান, এই জাতীয় একটা মেসেজ দেওয়া হয়েছে ইন্ডিয়াকে। তো এটা তো মানে এগুলো আমার মনে হয় যে এগুলো মানে কোনো ইন্ডিয়া সুস্থ। আর বাংলাদেশ সমান নয়? না, সমান তো হতে পারে না, দুটো দেশ আলাদা। অফকোর্স দেশের পররাষ্ট্রমন্ত্রী সেটা অফকোর্স আছে, বাট দ্যাট ইন্ডিয়া ইজ এ রিজিওনাল পাওয়ার দ্যাট মাস্ট বি রিগার্ডেড। আপনি ইন্ডিয়াতে এলাম আমি, ইন্ডিয়া তাকে ওয়েলকাম করলো, সব হলো, কিন্তু আমি ডেজিগনেট করে দিলাম সেটাকে ট্রানজিট, এটা হয় না। কিছু তো ইগোও থাকে একটা বড় দেশে। তো সুতরাং মানে আমি যদি এখন আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে ট্রানজিট দেখানো হয়, ফলটা কি ভালো হবে? হবে না নিশ্চয়ই। তো সুতরাং যাই হোক, আমি বলতে চাইছি, সুতরাং ওই পার্সপেক্টিভে দেখা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে যদি, কারণ যদি কোনো পার্সপেক্টিভ থাকে সেটা ইন্ডিয়া সেট করেনি, বরং বাংলাদেশ সেট করেছে। আর আপনি যদি সাবির মুস্তাফার, আমার কাছে উনি ইন্টারভিউ দিয়েছেন, তাতে দেখবেন উনিও বলেছেন যে ইন্ডিয়া যেন ওভার্টলি বিএনপি সরকারকে প্লিজ করার চেষ্টা করছে, শুরুর দিকে এটাই ছিল। তাহলে ইন্ডিয়া প্লিজ করার চেষ্টা করেছে, এটা ইট ইজ নোটেড। এখন যদি ইন্ডিয়া প্লিজ না করে থাকে, তাহলে তার রিজনটা বাংলাদেশের দিকে বার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা ঘটেছে, আমি যেটা শুনেছি, দেখুন এক্সাক্ট তো জানি না, কোনো তো প্রেস নোট বেরোয়নি, সুতরাং আমি তো এটা তো আমি বলতে পারবো না অফিসিয়ালি। কিন্তু যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে উনি যে এসছেন, ওনার কিন্তু আসার মধ্যে একটা গন্ডগোল ছিল। মানে উনি যেটা ভিসা, গভর্নমেন্টের যে ডিপ্লোম্যাটিক যে পাসপোর্ট বা ভিসা, সেটা ব্যবহার করেননি। ফলত উনি এখানে এটা নিয়ে একটা গোলযোগ ছিল। এবং কালকে রাত্রে জুলকারনাইন সায়েরের অন্তত আমি একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম, যেখানে সায়ের কিন্তু ডিমান্ডেড এক্সপ্লেনেশন ফ্রম বাংলাদেশ হাই কমিশনার ইন ইন্ডিয়া। তো সুতরাং প্রাথমিকভাবে নয়। হ্যাঁ, আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই এটা যদি হাসিনা সরকারের সময় হতো, সেই সময়কার যে সম্পর্ক ছিল, তাতে অবশ্যই এরকম কিছু ঘটতো না। ইন্ডিয়া কিছু না কিছু ভাবে মানে এক্সটেন্ড করে দিত ওটাকে, এগুলো সামনে আসতো না, আর আমরা জানতেও পারতাম না।
কিন্তু এখন সম্পর্ক অবশ্যই সেখানে নেই, এবং আমার মনে হয় না সম্পর্কটা সেখানে আর ফিরবেও অদূর ভবিষ্যতে কখনো। কারণ যে যে ভার্টিক্যালের ওপর সম্পর্ক দাঁড়িয়েছিল, তখন ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি দেখা হতো বাংলাদেশকে। ইকোনমিক ডিপ্লোম্যাসি দিয়ে আমরা একটা সাস্টেনেবল ব্রিজ তৈরি করতে যাচ্ছিলাম। এই জিনিসগুলো সমস্ত ভুল প্রমাণিত হয়ে গেছে। এখন বাংলাদেশকে দেখা হয় সিকিউরিটি পিভট দিয়ে, ফলে আগের পার্সপেক্টিভে আর আসবে না। এবং বাংলাদেশ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি এই বক্তব্যটা শেষ করছি। সেটা হচ্ছে যে আমাদের হাই কমিশনার বাংলাদেশে গেছেন, হাই কমিশনের যাওয়া ঘিরে কিছু বিতর্ক আছে, সেটা আমি জানি, আরেক জায়গায় আমি বলেওছি। কিন্তু হাই কমিশনার গেছেন দীনেশ ত্রিবেদী, এল্ডারলি ম্যান, তিনি একটু, বাঙালিরা তো একটুখানি কবিতা গান টাইপের আছে, তো ইনি একটুখানি সেভাবেই বলেছেন কথাটা, যে দুদিকের আহ, এবং যেটা ট্রু, যে একটা শেয়ার্ড হেরিটেজ, একটা কমন জিওগ্রাফি, এবং আমি কমন গুডের জন্য কাজ করব, এটাই উনি বলেছেন। সেটাকে নিয়ে বাংলাদেশ অফিসিয়ালি ঘোট পাকিয়েছে। আপনি ইনফরমেশন মিনিস্টার মিস্টার স্বপন বলেছেন যে অ্যানথ্রোপোলজিক্যাল ডিফারেন্স আছে, সেটা ঠিক আছে, কিন্তু তার পরের লাইনটা ইজ মোস্ট অবজেকশনেবল, যে আমাদের কলকাতার কাছ থেকে জানার দরকার নেই ইত্যাদি, যেটা করার দরকার ছিল না। সুতরাং বাংলাদেশ খানিকটা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে, তো বাকিটা দেখা যাবে। বাংলাদেশ পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে, আপনি সেভাবে দেখছেন? একদম। আমি আমি সকাল থেকে এই খবরটা জাহিদুর রহমানের সঙ্গে কি ঘটেছে জানবার পর থেকে আমি আসলে এই পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে এই কথাটাই আমারও মাথায় ঘুরছিল। পায়ে পা দিয়ে কি এখন তার মানে দিল্লিও ঝগড়া করতে চাইছে? দিল্লির এক রকমের বার্তাটা খুব সুস্পষ্ট করতে চাইছে কিনা, মানে আপনি যেমন বলেছেন প্রধানমন্ত্রী মোদী যখন অতি উচ্ছ্বাস দেখাচ্ছিলেন সেটাও কিন্তু আমরা খুব স্পষ্ট বুঝতে পারছিলাম। মানে তারেক রহমানের ভোট শেষ হয় নাই, উনি সবার আগে ফোন, তারপর সবার আগে চিঠি, যে স্ত্রী কন্যা নিয়ে চলে আসুন, কিংবা খালেদা জিয়ার মৃত্যুর পরেও যেই গুরুতর শোক ভারত সরকার দেখালেন, সেসবে যেমন একটা টের পাওয়া যাচ্ছিল যে তারেক রহমান সরকারের পেছনে তারা আছেন। মানে কোন ঘটনায় আপনার মনে হয়, আমার নিজস্ব বিশ্লেষণ আছে, কিন্তু আপনার মনে হয় যে মানে মিটে গেল সেই সম্পর্কটা, এবং এখন তারা বার্তা দিতে চাইছেন, পুশিং করছেন নিয়মিত, এবং সেটা নিয়ে আলাপটা বিডিআর বিএসএফ এর কোনো জায়গায় যায় নাই। এখন বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজনকে আহ, ফেরত পাঠানো হলো দেশে। মানে এই বার্তাগুলো দেওয়ার মতো প্রয়োজন বোধ করছেন কখন থেকে তারা, যে বাংলাদেশের সাথে সৌহার্দ্য দরকার নাই? প্রথম কথা হচ্ছে যে পায়ে পা দিয়ে ঝগড়া করার ভারতের দরকার নেই। কারণ একটা বড় দেশ হিসেবে তার যে ওয়েট আছে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও যেটা সত্যি, একটা যে লোকটা পাওয়ারফুল থাকে পাড়ায়, সে আপনার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করবে না। সে যখন করবে জোরদার হয়ে যাবে। সুতরাং পায়ে পা দিয়ে ঝগড়ার বিষয়টা ভারতের দিক থেকে হচ্ছে না। এবং আপনি যদি ইউনুসের সময় থেকে দেখেন, প্রভোকেশন গুলো আসছে, কোনো একটা প্রভোকেশন নেই, আর অনেকগুলো প্রভোকেশন আছে এখানে সিরিজ। মূল ব্যাপারটা হচ্ছে ইউনুসের সময় বাংলাদেশ যেভাবে চলেছে, সেজন্যই ইউনুসকে যেতে হয়েছে, বা আমরা তাকে পছন্দ করিনি। সেই পলিসি যদি তারিক রহমানের সময় চলে, তাহলে তারিক রহমানকে পছন্দ করার কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা মূল গোদা বিষয়। এর ওপর হচ্ছে যেটা আপনাকে আমি বললাম, যে যদি কোনো পয়েন্ট থেকে শিফট করে গিয়ে থাকে ইন্ডিয়া বাংলাদেশ তারিক রহমানের সময় সম্পর্ক, সেটা এক্স্যাক্টলি শিফট করেছে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে এসেছেন, এবং বাংলাদেশ সেটাকে একটা ট্রানজিট হিসেবে ডেজিগনেট করেছে। ঠিক সেই মুহূর্তে সরে গেছে। এবং ইন্ডিয়া যখন অফিসিয়াল, আমি জানি না পড়েছেন কিনা, আমাদের যে প্রেস রিলিজটা আছে, সেটা অত্যন্ত ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে যেটা লেখা হয়েছে, সেটার মানে হলো আগামীতে যেমন পরিস্থিতি হবে আমরা সেভাবে রিয়াক্ট করব। অর্থাৎ আমার কোনো কমিটমেন্ট নেই কিভাবে রিয়াক্ট করব, কেমন। সুতরাং সরে গেল এখান থেকেই। ইনসোফার অ্যাজ আপনি যেটা বলছেন, পুশিং পুশিং এখন আরো হবে, কারণ আমাদের এখানে একটা ম্যাসিভ সিকিউরিটি ওভারঅল হচ্ছে। আমি আপনাকে বলেছি যে বাংলাদেশ সম্পর্কটা রাজনীতি দিয়ে, আপনি জানেন আগে দিল্লিতে একটা চালু কথা ছিল বেহেনজি, যেটা আমরা পছন্দ করিনি, যে এত ভাই বেহেনজি বেহেনজি করো না, কিন্তু সেটা করেছে ওরা। তো বেহেনজি যা হবে ঠিক আছে, বেহেনজি মানে হাসিনা, শেখ হাসিনা, তো ঠিক শেখ হাসিনা দেখে নেবে। তো মানে যেটাকে বলা না ইংরেজিতে, যে এভরিথিং গট আ পাস, হাসিনা যা করছেন বেরিয়ে চলে যাচ্ছে, কেমন ঠিক আছে হয়ে যাবে। তো এই রকম একটা কমফোর্টেবল রিলেশনশিপ ছিল যেখানে।
এখন সেই জায়গাটা শেষ, ওটা আর নেই। কারণ আপনি জানেন যে বাংলাদেশ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর হাতে ছিল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে সরে এসে বাংলাদেশ এখন কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরটাকে দেখে, যার মধ্যে আপনি অবশ্যই জানবেন যে যে সিকিউরিটি একটা এলিমেন্ট নেয়, সুতরাং তারা একটা বড় রোল নেয়। তো বাংলাদেশকে এখন সিকিউরিটি পিভট দিয়ে দেখা হচ্ছে, যেভাবে বর্ডার মানে স্ট্রেংথেনিং হচ্ছে, আমাদের যে ফ্যাসিলিটি আছে মানে ম্যাসিভলি হচ্ছে, ম্যাসিভ। আপনি দেখতে পাবেন এর পুরো ফলাফল দেখতে পাবেন আগামী 1-1.5 বছরের ভেতর, যে ইলিগাল ইমিগ্রেশন 90% কাট করে দেওয়ার, স্মাগলিং কাট করে দেওয়ার অ্যাম্বিশন নিয়ে যাচ্ছে। খুব বিরাট প্রজেক্ট হচ্ছে ওখানে। তো সুতরাং তার মানে বাংলাদেশকে আমি যেটা কিছুদিন আগে আমার একটা পডকাস্টে বলেছিলাম, বাংলাদেশে একটি কাগজ পডকাস্ট করেছিল, নিয়ে আমার সঙ্গে ইন্টারভিউ করেছিল, সেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশকে এখন অফিসিয়ালি হয়তো ওই লাইনটা বলে যাওয়া হচ্ছে একেবারে ওপরের স্তরে আমাদের বন্ধু দেশ, কিন্তু মূলত তার নিচে যদি আমি এসে দেখতে যাই, যেখানে নানান ধরনের সিকিউরিটি অ্যাপারেটাসরা যারা কাজ করছে, যারা দেখছে, তারা এটাকে খুব বেশি হলে একটা ফ্রেনিমি হিসেবে দেখতে পাবে, মানে ফ্রেন্ডলি এনিমি। কেমন? আহ, তো তো এই পরিস্থিতিটা হয়েছে, এটা এটা তো একদিনে হলো না। এবং আমার মনে হয় যেটা, যে বাংলাদেশের কাছ থেকে, তারেক রহমান সরকারের কাছ থেকে ভারত সরকারের একটা খুব পরিষ্কার এক্সপেকটেশন ছিল। ভারত প্রমাণ করতে চেয়েছে দ্যাট ইন্ডিয়া ক্যান বি আ গুড ফ্রেন্ড অফ তারেক রহমান, ইন্ডিয়া ক্যান অফার লট অফ ফ্যাসিলিটিস। কিন্তু খেয়াল করে দেখুন, এই 4 মাসের ইউনূস সরকারের সময় যে যে ফ্যাসিলিটি উইথড্র হয়ে গেছিল, যে যে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, যে যে সবকিছু ইন্ডিয়ার প্রচুর টাকা বাংলাদেশে আটকে আছে, কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ রিলেটেড প্রজেক্টে তো প্রচুর টাকা। তো সুতরাং দেখুন, একটাও রিজিউম করেনি ইন্ডিয়া। যেটা খালি করে গেছে সেটা হচ্ছে শত প্রভোকেশনের ভেতরও সে কিন্তু এসেনশিয়াল সার্ভিস কোনোটা, মানে সাপ্লাই কিছু আটকায়নি সে। যখন লঙ্কা হয়েছে লঙ্কা, যখন ডিম হয়েছে ডিম, সেগুলো সমস্ত গেছে। তো এই হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ড। সে ট্রেডকে কিচ্ছু ক্ষতি করছে না, সে রেখে দিয়েছে। কিন্তু যে ওয়ার্ম তো দূরের কথা, সম্পর্কটা, যে ট্রেডের ফ্যাসিলিটেশন, ইকোনমিক সম্পর্কগুলো যে জায়গাটায় ছিল 24শে জুলাইয়ের আগে, সে জায়গার কাছাকাছি জায়গাতেও এই মুহূর্তে নেই আর সম্পর্কগুলো। এইটা তো ভারতেরও সরাসরি লাভ আছে, কাজে এই বাণিজ্য কেন ভারত বন্ধ করবে সেটা একটা প্রশ্ন। যদিও কথা হচ্ছে, আপনার কথা থেকেই কতগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্ট বেরিয়ে এসেছে। আপনি পরিষ্কার বলেছেন ইউনূসের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি, ইউনূসকে আমরা পছন্দ করিনি, তাই যেতে হয়েছে। মানে আমরা বলতে আপনি ভারত বোঝাচ্ছেন। এখন তারেক আমি বলিনি রহমানকেও ভারত তাকে সরিয়েছে, আমি বলেছি সে চলে যেতে বাধ্য, সে চলে গেছে, তার তো যাওয়ার ইচ্ছে ছিল না। তাকে নানান ইন্টারন্যাশনাল প্রেশার তার উপর পড়েছে, চারিদিকের প্রেশার তার উপর পড়েছে। এখন তো আমরাও এটা স্পষ্টতই বুঝতে পারি, এবং নানা সূত্রে এ খবর খুবই স্পষ্ট ভাবেই এসেছে যে তারেক রহমানও নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। এখন মানে ভারতের আসলে অপশন কি থাকছে আর বাংলাদেশে, সেটা একটা প্রশ্ন। কারণ আপনি যেমন বেহেনজির সঙ্গে একচ্ছত্র সম্পর্কের বিষয়টা আপনারা পছন্দ করেননি, ভারতের সুশীল সমাজ বারবার এসব নিয়ে কথা বলেছে, নানা বাস্কেটে ডিম রাখতে বলেছেন, শশী থারুর থেকে আমাদের মাহফুজ জানাম সকলেই। তো এখন তো দেখা যাচ্ছে ভারতের বাংলাদেশে কোনো বাস্কেট আর বাকি নাই। ভারত বড় ভাই বটে, আপনি বারবার বলছেন যে আমরা তো বড় দেশ বড় দেশ, কিন্তু বড় দেশের নিরাপদ থাকতে হলে, কিংবা শেখ হাসিনা যেটা বলতেন, শান্তিতে ঘুমাতে হলে তো নিরাপত্তা পরিস্থিতিটা সীমান্তে ভালো থাকতে হবে। তো আপনাদের তো কোনো ঝুড়িতে আর কোনো ডিম ভারতের জন্য বাকি রইলো না। মানে বাংলাদেশে সম্পর্কটা আরো খারাপ করে বা এই বার্তা দিয়ে আসলে ভারত কোন দিকে এগোতে চাইছে, কি করবে? মানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসলে সমাধান হবে? না, আমার মনে হয় ভারত কোন দিকে এগোতে চাইছে দেখার থেকে বাংলাদেশ কোন দিকে এগোতে চাইছে এটা দেখা প্রথমে উচিত। তার কারণ হচ্ছে, প্রাথমিকভাবে আপনি যেটা বললেন যে ভারতেরও লাভ আছে, আপনি লাভ তো থাকবেই, একটা ট্রেড হলে দুপক্ষের লাভ থাকে, এটা প্রথমত বুঝতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে যদি সাপ্লাইয়ের নেচারগুলো দেখা যায়, তাহলে দেখতে হবে যে যে সেখানে কোনো রকম ডিসরাপ্ট করলে, এই মুহূর্তে অন্তত যা পরিস্থিতি আছে তা তো বটেই, তাহলে বাংলাদেশের কিন্তু প্রবলেম অন্য জায়গায় চলে যাবে। তার ইকোনমিক পলিটিক্যাল, যে হাসিনার যে পলিটিক্যাল প্রবলেমটা হয়েছে সেটা এসছে ইকোনমিক প্রবলেম থেকে, ট্রিগার করেছে। তো সুতরাং এটা আমি বলতে চাইছি যে, আমার বলার উদ্দেশ্যটা এটা ছিল যে ভারত বাংলাদেশে গত 2 বছর ধরে কোনো ট্রাবল ইরাপ্ট করানোর কোনো চেষ্টা ইন্ডিয়া করেনি।
কারণ সে এসেনশিয়াল সাপ্লায়ার্স, এসেনশিয়ালের মধ্যে ইলেকট্রিসিটি থেকে তেল সব আছে। তো সব কিছু বা এগ্রি কমোডিটিস, তো সে কিন্তু কোথাও করেনি, বরং যখন যখন এমার্জেন্সি হয়েছে সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে রেসপন্ড করেছে, পিরিয়ড। ইভেন তারেক রহমানের সময় আমরা তেলের ব্যাপারটা এনশিওর করেছি, ঠিক আছে? তো সুতরাং এদিক থেকে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল সাপোর্ট, এটাই বড় আমাদের কাছে অন্তত। আপনি জানেন এই মুহূর্তে যদি আমাকে ধরুন রাশিয়া তেল না দেয়, তাহলে আমার কাছে বড় সমস্যা হয়ে যাবে। তো সুতরাং আমাদের কাছে, আমার আউটলুকে এটাই বড়। এবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশে আর কি পড়ে রইলো। দেখুন, পড়ে থাকাবার জন্য বাংলাদেশেরও দরকার আছে, প্রাথমিক দরকার আছে, এটাও বুঝতে হবে। ভারতের দরকার তো আছে, কিন্তু দেখুন ভারতের পাশে একটা পাকিস্তান থাকার সঙ্গে তো আমার তার যোগাযোগ নেই, সে তো আছে তার মতো, কেমন? তো সুতরাং থাকতে কোনো পৃথিবীতে অপশন নেই এমন ঘটতে পারে না। আপনি দেখছেন ইরানের মতো একটা দেশ যাকে চারদিক থেকে অমুক তমুক হচ্ছে, কিন্তু এতদিন ধরে স্যাংশন সেও আছে। আপনার পাশেই মিয়ানমার আছে, যাকে আপনি হাজার স্যাংশন করেও কেউ আটকাতে পারেনি। তো প্রশ্নটা সেখানে নেই, প্রশ্নটা হচ্ছে যে আহ, কি আমার দিক থেকে পরিষ্কার, বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়ার চাওয়ার থাকে 90% সিকিউরিটি, কেমন? আর এই যে একটা যেমন ছিল, যেমন আমি এটা তো জানি যে এই যে আওয়ামী লীগ, তাকে তুমি ব্যান করে রেখে দিয়েছো। তোমার ওপর, তোমার হাসিনার সঙ্গে, হাসিনার মৃত্যুদণ্ড ইত্যাদি এটা একটা বিষয়, কেমন? তুমি সেখানে বিচার ইত্যাদি এগুলো একটা বিষয়, কিন্তু তুমি একটা দলকে ব্যান করে দিলে, যেটা মিলিটারি রুলারও করেনি। তো আমার যে এক্সপেকটেশন গুলো তোমার কাছে আছে, কিছু বেসিক বা ধরুন সিকিউরিটি, যেগুলো আমি এখানে নিটিগ্রিটি আলোচনা করব না, যে সিকিউরিটি ওরিয়েন্টেড আমার এক্সপেকটেশনস কিছু আছে, সেইখানে যদি যেগুলো যদি না হয় বা যদি কোনো প্রভোকেশন হয়, তাহলে অবশ্যই পরিস্থিতিটা ঘোরালো দিকে যাবে। কিন্তু তার মানে এটা নয় যে ভারত যুদ্ধ করতে যাবে। তার কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার প্রথমত করে আপনি বলতেই পারেন যে করতে গিয়ে তো এক রাশিয়া ইউক্রেনে ঢুকে আটকে গেছে, সুতরাং ওটা কোনো প্রশ্ন হচ্ছে না, ঢোকার প্রশ্নই ওঠে না। দ্বিতীয় হচ্ছে যে কেউ শুধু 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 আরেকটা জায়গায় এই ঝামেলা করতে যাওয়া, এটা দরকার পড়ে না। তো সুতরাং ওইটা নয়, কিন্তু স্টার্ন যে যে ফ্যাসিলিটেট করা, বাংলাদেশের গোটা প্রসপারিটিকে ফ্যাসিলিটেট করা, আপনি তো মানবেন একটা দেশ চারদিক থেকে ঘেরা, কেমন? ঠিক যেমন বাংলাদেশ, আপনি বলতেই পারেন যে আপনার আর্মপিটের ভেতর রয়েছে, সুতরাং সেখানে হলে পরে তো আপনি এফেক্টেড হচ্ছেন। তো দ্যাটস ট্রু। কিন্তু উল্টো দিক হচ্ছে, সেই দেশটা কখনোই অর্থনীতি সাধারণ স্বাভাবিক নিয়ম মেনে, সেই দেশটা কখনোই কোঅপারেশন থেকে বেরোতে পারে না। বাংলাদেশকে হাসিনা যে শিফটটা করিয়েছিলেন, সেটা হচ্ছে কোঅপারেশনে, কেমন? এবং এই যে ঘটনাগুলো ঘটছে, তার ভেতর দিয়ে একটা জিনিস খেয়াল করে রাখবেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের ইন্ডিসপেন্সিবিলিটি ইন বাংলাদেশ পলিটিক্স, অর টু এনশিওর ব্যালেন্স ইন বাংলাদেশ পলিটিক্স। এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন প্রমাণ হচ্ছে, কেমন? এটা আমরা চাইনি, যে আমি তো অন্তত চাইনি যে আওয়ামী লীগই হোক, থাকুক। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ও তো চেয়েছিল। আর বিএনপি যেটা করছে, সেটা কিন্তু অতীতের যে তার পলিসি ছিল, সেই পলিসির দিকেই সে গেছে আবার ফেরত। তো সেটা পেছনে কি কি কারণ আছে, সেগুলো আছে, সেটা অন্য কোনো সময় সেসব নিয়ে আলোচনা হবে। তবে আপাতত এইটুকুই, এখানে এটাকে যুদ্ধ বিগ্রহে দেখার কোনো কারণ নেই। কিন্তু আজকে আমার মনে এই যে হয় না। আমি সংবাদ শিরোনামে দেখছিলাম, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নেপালের যে বাড়তি বিদ্যুৎ, নেপালে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ বাংলাদেশে যায়, ভারত সেটাও পাঠানোর ক্ষেত্রে একটা অস্বীকৃতি জানিয়েছে, বলেছে যে আবারও ত্রিপক্ষীয় একটা চুক্তি হতে হবে। মানে ভারত কি শুধু জাহেদুর রহমান না, মানে এখন কি একটা নানা রকম স্পষ্ট বার্তা দেওয়া শুরু করবে, সেটার একটা প্রমাণ মিলছে। এবং আপনি এসেনশিয়ালের কথা বলছিলেন, বিদ্যুৎ তো খুব এসেনশিয়াল, মানে সেই এসেনশিয়াল কমোডিটিজের জায়গাতেও একটা কোনো সমস্যা তৈরি হতে যাচ্ছে কিনা। না, অনেক কিছু হবে। দেখুন, আমি আমি বাংলাদেশের পলিসি কিছু বুঝি না, কেমন? অবশ্যই হবে, আমার ওপর দিয়ে ইলেকট্রিসিটি নেপালের যাবে, সেটা তো ওই ওই যে এগ্রিমেন্টটা আপনি বলছেন, সেটা আমরা ইভেন হাসিনার সময় এই এই ইয়েটা হয়েছিল, আমরা ফ্যাসিলিটেট করছিলাম। তো এগুলো তো কোনো সাধারণ ব্যাপার নয়, এগুলো তো আমাকে ফ্যাসিলিটেট করতে হয়, আমি তোমাকে জায়গাটা ছাড়ছি। এগুলো যেমন ধরুন, আমরা আফগানিস্তানে সরাসরি মাল পাঠাতে পারি না, তার জন্য আমাকে ইরানে গিয়ে পোর্ট নিতে হচ্ছে, অমুক করতে হচ্ছে, কিন্তু পাকিস্তান মাঝে 400 কিলোমিটার আটকে দিচ্ছে। তো তেমনি আমার যদি এইগুলো আটকাবারই
থাকতো তাহলে তো অনেক কিছু করা যায়। প্রশ্ন হচ্ছে এগুলো ছোট ছোট, হয়তো খুব বেশি হলে এভাবে দেখা যেতে পারে যে এগুলো হচ্ছে ছোট ছোট একটু দিয়ে দেওয়া হচ্ছে যে প্লিজ লিসেন, তা না হলে এটা বড় হতে পারে। তো এগুলো আপনি দেখেছেন ইউনুসের সময় যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিটা, ইনফ্যাক্ট আমি যে এত অর্থনীতি নিয়ে, বাংলাদেশ ভারত অর্থনীতি নিয়ে এত খোঁজ রাখি, ওই ট্রান্সশিপমেন্টটা যে দিল্লি এয়ারপোর্ট দিয়ে হতো এবং তা দিয়ে যে অতটা এক্সপোর্ট হতো, সেটা কিন্তু আমিও জানতাম না। কারণ ওটা কোভিডের সময় শুরু হয়েছিল আমি জানি, তারপরে দিল্লি এক্সটেন্ড করেছিল আমি জানি, কিন্তু আর আমরা খোঁজ রাখিনি যে অতগুলো টাকা এবং অত দ্রুত বাড়ছিল। এবং এখন যখন পদ্মা ব্রিজ দিয়ে রেল হয়ে গেছে, রেলে করে মালটা কিন্তু পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি, খুব কম খরচে দিল্লি পৌঁছে যেতে পারে ইত্যাদি। কিন্তু যদি আপনি বাংলাদেশের রাজনীতিটা দেখেন, যে রাজনীতিটা রুলিং পার্টি প্রমোট করে বা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি প্রমোট করে, তাহলে বারবার এইটা বলার চেষ্টা হচ্ছে যে আমাদের দরকার নেই, ভারত না হলে কিছু এসে যাবে না, আমরা আমাদের মতো করব। এখন এটা কোথাও একটা গিয়ে তো তার আপনি বলছেন কেন? এমনি তো বলছেন না, বলছেন কারণ এর পেছনে আরো কিছু পলিসি আপনি নিচ্ছেন, যে পলিসিগুলো আমার পছন্দ নয়। সুতরাং আহ, এবং এবং আমি যেখানে শেষ করতে চাই সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর অঞ্চলটা আগামীর একটা যুদ্ধক্ষেত্র শব্দটা ব্যবহার না করলেও এই মুহূর্তে যে গোটা ফোকাস গুলো, যেটা মিড ইস্টের গালফ অফ ওমান ওই ইত্যাদি থেকে সরতে সরতে এসে, এবং আপনি জানেন সাউথ চায়না সি অলরেডি ডিস্টার্বড, সেখানে ফিলিপিন্স আর চায়নার ঝামেলা চলে একটা, বে অফ বেঙ্গল পৃথিবীর সব থেকে মিলিটারাইজড জোন, এবং এখানে তিন দিকে, একদিকে চাইনিজ ইয়ে আছে, আমার সাগরের দুপাশে আমার বেস আছে এবং যেগুলোকে আমি আরো বাড়াচ্ছি। তো এই সব মিলিয়ে, এবং প্রথম সাবমেরিন অ্যাটাক হয়ে গেছে কিছুদিন আগেই এই অঞ্চলে, আমেরিকা এখানে বেস করতে চায় এবং এই বেস করার জায়গাটা বাংলাদেশ, একেবারেই সত্যি এটা। তো এই সব মিলিয়ে এই জায়গার হাওয়া প্রচন্ড গরম। এখন এই গরমের ভেতর বাংলাদেশ তার বার্তা দেবে যে সে কি করতে চাইছে, এটাও কিন্তু একটা ঘটনা। আর এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এখনই সব সম্পর্ক এরকম হয় না, ডিপ্লোমেসি বা রাজনীতিতে এরকম হয় না। আজকে বাংলাদেশ এরকম করছে, কালকে আবার বাংলাদেশ আবার একটু নেমে আসতে পারে, ইন্ডিয়াও আবার টকটক করে চারটে জিনিস খুলে দিতে পারে, অনেক কিছু করতে পারে। সো লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। বাট ইউ আর রাইট যে আহ, কিছু ইয়ে তো দেওয়া হচ্ছে, সিগন্যালস তো দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট আমি তো মনে করি কিছু, বেশ কিছু সিগন্যালস দেওয়া হচ্ছে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল আর চলবে না। অসংখ্য ধন্যবাদ প্রতিম রঞ্জন বোস, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের